আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে অন্তরকের পরাবৈদ্যুতিক গুণাবলী বা ডাইইলেকট্রিক প্রপার্টিস অফ ইনসুলেটরস। তো এটার প্রথম প্রশ্নটা হচ্ছে লরেঞ্জ পদ্ধতির ব্যবহার করে ঘনক প্রতিসাম্য বিশিষ্ট পরাবিদ্যুতের জন্য স্থানীয় ক্ষেত্রের রাশিমালা প্রতিপাদন করো। তো প্রশ্ন শুরু করার পূর্বে আমরা লোকাল ফিল্ড বা স্থানীয় ক্ষেত্র কী সেই সম্পর্কে একটু জেনে নিব। তো লোকাল ফিল্ড বা ইন্টারনাল ফিল্ড বা স্থানীয় ক্ষেত্র বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের স্ল্যাব নিতে হবে এবং সেখানে প্লেস করতে হবে বিটুইন দ্য প্লেটস অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো এখানে আমরা খেয়াল করলে দেখব, একটু এখানে চিত্রটা বুঝি, তারপর আমরা আনসারের মধ্যে সে চিত্রটা আঁকবো। তো এখানে আমরা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল এর স্ল্যাব নিলাম, যেখানে আমরা দুই সাইডে দুটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর রাখবো এবং এই প্লেট ক্যাপাসিটরে আমরা কানেক্ট করে দিব ব্যাটারি, ফলে এর এক পাশ পজিটিভ চার্জ এবং অন্য পাশ নেগেটিভ চার্জ চলে আসবে। তো এখানে আমরা যদি ব্যাটারি স্থাপন করি, তাহলে এই প্লেট ক্যাপাসিটরের এক সাইডে চলে আসবে প্লাস চার্জ এবং অপর সাইডে চলে আসবে নেগেটিভ চার্জ। তো যেহেতু আমরা বাইরে থেকে চার্জ প্রদানের ফলে এখানে চার্জ এসে জমা হয়, ফলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, আর এই ইলেকট্রিক ফিল্ডের দিক হবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তো আমরা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো যেটা হবে এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর যাকে আমরা E1 ভেক্টর হিসেবে চিহ্নিত করলাম। তো এখানে E1 কি? তো এই E1 মানে হচ্ছে এই প্লেটের মধ্যে চার্জ ডেন্সিটির ফলে যে কারেন্ট তৈরি হয়, এর ফলে যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয় তা হচ্ছে এই E1 ভেক্টর। এবার আমরা একটু লক্ষ্য করি, তো ডাইইলেকট্রিকের ক্ষেত্রে যখন কোনো ডাইইলেকট্রিক স্ল্যাবের মধ্যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর রাখি, অর্থাৎ আমরা বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, যা এখানে আমরা করলাম, তখন ডাইইলেকট্রিকের দুই সাইডে চার্জ ইনডিউস হয়। তো এই যে ডাইইলেকট্রিক, এই ডাইইলেকট্রিকের এক পাশে পজিটিভ চার্জ এবং অন্য পাশে নেগেটিভ চার্জ ইনডিউস হয়। যেহেতু এখানে পজিটিভ চার্জ আছে, তো এই ডাইইলেকট্রিকের মধ্যে নেগেটিভ চার্জ ইনডিউস হবে এবং এখানে যে নেগেটিভ চার্জ আছে, এই ডাইইলেকট্রিকের এক পাশে আমরা পজিটিভ চার্জ ইনডিউস হতে দেখব। আর এটা হচ্ছে মূলত ডাইইলেকট্রিকের প্রপার্টি। তো এই অংশটুকু আমি যদি আবার বলি, তখন আমরা কি বলতে পারি, যখন আমরা ডাইইলেকট্রিককে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তখন তার দুই সাইডে চার্জ ইনডিউস হবে। তো এখানে আমরা দেখব যে এই যে চার্জ, এক্সটার্নাল চার্জের ফলে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, সেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এবার এটার ভিতরে, ডাইইলেকট্রিকের ভিতরে আরও একটা চার্জ ইনডিউস হয়েছে, যেটা হচ্ছে যারও একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। তো সেই তড়িৎ ক্ষেত্রটার দিক কোন দিকে হবে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তো এই তড়িৎ ক্ষেত্রের দিক হবে পজিটিভ টু নেগেটিভ। খেয়াল করলে দেখব যে E1 ভেক্টরের যে দিক এবং এখন নতুন যে একটা ইলেকট্রিক ফিল্ডের দিক হলো, সেটা হচ্ছে একে অপরের বিপরীত দিকে, অপোজিট। তো এটাকে আমরা E2 ভেক্টর হিসেবে চিহ্নিত করব। তো এবার আমরা জানি যে ডাইইলেকট্রিকের ভিতরে অসংখ্য অ্যাটম রয়েছে। তো সেখান থেকে আমরা একটা অ্যাটম কনসিডার করব, যে অ্যাটমটা হচ্ছে এ অ্যাটম। ধরে নিলাম এই ডাইইলেকট্রিকের ভিতরে একটা অ্যাটম রয়েছে, সেই অ্যাটমটা হচ্ছে এ অ্যাটম। তো এখানে আমি আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে আমরা খেয়াল করলে দেখব যে যখন আমরা বাইরে থেকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করব E1 ভেক্টর, এবং এটার ভিতরে যে প্রডিউস হওয়া ইলেকট্রিক ফিল্ড E2 ভেক্টর, এই দুটার দিক কিন্তু বিপরীত দিকে, যার ফলে আমরা এই E2 ভেক্টরটাকে বলি হচ্ছে বাইপোলারাইজেশন ক্ষেত্র। এবার লক্ষ্য করি, এই যে অ্যাটমটা আছে, এই অ্যাটম এ এর উপর ইলেকট্রিক ফিল্ড তো অবশ্যই কাজ করবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এখানে E1 ভেক্টর ইলেকট্রিক ফিল্ড এবং E2 ভেক্টর ইলেকট্রিক ফিল্ড, এই দুইটাই কি একসাথে কাজ করবে? উত্তর হচ্ছে না। এই যে E1 ভেক্টর, E2 ভেক্টর, এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে আরও দুটো ইলেকট্রিক ফিল্ড এখানে কাজ করবে। তো সেই দুইটা ইলেকট্রিক ফিল্ড আসলে কিভাবে আসবে, সেটা আমরা এখন একটু দেখব। তো এই যে অ্যাটমটা রয়েছে, এই অ্যাটম একে সেন্টার মেনে নিয়ে একটা ইমাজিনারি স্পিয়ার ড্র করব। তো সেটা হচ্ছে আর ব্যাসার্ধ নিয়ে আমরা এটাকে একটা ইমাজিনারি স্পিয়ার কল্পনা করে নিব। তো এই স্পিয়ারটা লক্ষ্য করলে দেখব যে ইন্ডাকশন কারেন্টের ফলে যে
পজিটিভ অংশের দিকটা রয়েছে সেই পজিটিভ অংশের দিকে নেগেটিভ চার্জ, অর্ধেক নেগেটিভ চার্জ চলে আসবে এবং এই যে নেগেটিভ অংশের দিকে অর্ধেক পজিটিভ চার্জ চলে আসবে। এর ফলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো সেই ইলেকট্রিক ফিল্ডটা হবে E3 এবং সেই ইলেকট্রিক ফিল্ডের দিক হবে পজিটিভ টু নেগেটিভ, তো এই দিকে, যাকে আমরা E3 হিসেবে ডিনোট করব। তো এখানে আরও একটি ইলেকট্রিক ফিল্ড এই অ্যাটম এর উপর কাজ করবে। তো ওই ইলেকট্রিক ফিল্ডকে প্রডিউস কে করবে? আমরা জানি যে এই যে স্পেরিক্যাল ক্যাভিটিটা রয়েছে, এই স্পেরিক্যাল ক্যাভিটির ভিতরে অসংখ্য অ্যাটম রয়েছে। তো এই অসংখ্য অ্যাটমের মধ্যে আমরা একটা অ্যাটম ধরে নিয়েছি এ, তো বাকি যে অ্যাটমগুলো রয়েছে সে অ্যাটমগুলো হচ্ছে অ্যাটমিক ডাইপোলের মতো বিহেভ করবে। এই অ্যাটমিক ডাইপোলের ফলে যে ইলেকট্রিক ফিল্ড এই অ্যাটমের উপর লাগবে তার নাম আমরা দিব E4। তো আমরা এটার ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো যেটা হচ্ছে E4। এবার আমরা এই যে অ্যাটমটা রয়েছে এই অ্যাটমকে যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি তবে সেখানে আমরা দেখব যে এখানে দুইটা ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে না, এখানে চারটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, E1 ভেক্টর, E2 ভেক্টর, E3 ভেক্টর এবং E4 ভেক্টর। আর এই চারটা ইলেকট্রিক ফিল্ডের যোগফলকে আমরা বলি হচ্ছে লোকাল ফিল্ড অথবা ইন্টারনাল ফিল্ড। তো ইন্টারনাল ফিল্ডকে আমরা যদি E দ্বারা প্রকাশ করি তাহলে বা E লোকাল, তাহলে E লোকাল ইজ ইকুয়াল টু হবে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4। তো এই যে স্থানীয় ক্ষেত্রটা রয়েছে E1, E2, E3, E4, এই অংশগুলো আলাদা আলাদাভাবে আমরা ফাইন্ড করব এবং দেখব যে E1, E2, E3, E4 এই পুরাটার মান কত আসে। তো এটাই হচ্ছে আমাদের স্থানীয় ক্ষেত্রের জন্য রাশিমালা। তো এবার আমরা স্থানীয় ক্ষেত্রের জন্য রাশিমালা বের করব এবং এই চিত্রটাই এঁকে নেব। তো এতক্ষণ আমরা যা যা বললাম সেগুলো আমরা এখানে লিখছি যে কঠিন পরমাণুসমূহের পোলারায়ন ঘটাতে যে তড়িৎ ক্ষেত্র কার্যকর ভূমিকা পালন করে তাকে স্থানীয় ক্ষেত্র বলে। তো স্থানীয় ক্ষেত্রে রাশিমালার প্রতিপাদনের জন্য আমাদের প্রথমে চিত্রটা এঁকে নিতে হবে এবং চিত্রের মধ্যে আমরা যা যা বলছিলাম সবগুলো এখানে লিখতে হবে। ধরা যাক একটি ডাইইলেকট্রিক বা পরাবিদ্যুৎ পদার্থকে একটি বাহ্যিক বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে। এই যে আমরা এখানে বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে রাখলাম এই পরাবিদ্যুৎ পদার্থটাকে। এই ডাইইলেকট্রিক পদার্থের একটি নির্দিষ্ট পরমাণু আমরা বিবেচনা করে নেব। এই যে এখানে আমরা পরমাণুটা বিবেচনা করে নিলাম। এখন একটি কল্পিত গোলক ধরা যাক যার ব্যাসার্ধ R এবং গোলকের কেন্দ্রবিন্দুতে আছে পরমাণু A। এই যে এই গোলকটা আমরা বিবেচনা করে নিলাম কল্পিত গোলক। এটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা গহ্বর বা ক্যাভিটি, এটা গোলকাকৃতির একটা ক্যাভিটি। এই পরমাণুর উপর ক্রিয়াশীল বৈদ্যুতিক ক্ষেত্রকে অভ্যন্তরীণ ক্ষেত্র বা স্থানীয় ক্ষেত্র বা ইন্টারনাল বা লোকাল ফিল্ড বলা হয়। অর্থাৎ এই পরমাণুটার উপর যে ইলেকট্রিক ফিল্ডগুলো কাজ করবে সেগুলোর সমষ্টিকে বলা হবে হচ্ছে E লোকাল বা ইলেকট্রিক ফিল্ড, স্থানীয় ক্ষেত্র। তো এই স্থানীয় ক্ষেত্রকে নিম্নলিখিত সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে E লোকাল ইজ ইকুয়াল টু E এক্সটার্নাল প্লাস E ইনডিউসড। অর্থাৎ আমরা এক্সটার্নালভাবে একটা ইলেকট্রিক ফিল্ড দেই এবং এটার ভিতরে আমরা আরও তিনটা ইনডিউসড হওয়া ইলেকট্রিক ফিল্ড দেখতে পাই। তো E এক্সটার্নাল হচ্ছে E1 ভেক্টর ইলেকট্রিক ফিল্ড এবং এটার ভিতরে এর বিপরীত দিকে E2 অর্থাৎ পজিটিভ টু নেগেটিভ দিকে আরেকটা তড়িৎ ক্ষেত্র দেখতে পাই, সেটা হচ্ছে E2 এবং এই পরমাণুর উপর আরও দুইটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, একটা হচ্ছে E3 এবং একটা হচ্ছে E4। এবার আমরা E1, E2, E3 এবং E4কে আলাদা আলাদাভাবে ডিফাইন করব। তো প্রথমে আমরা E1 নির্ণয় করব। তো E1 কি? E1 হলো সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের প্লেটগুলোর উপর চার্জ ঘনত্বের কারণে সৃষ্ট বৈদ্যুতিক ক্ষেত্র। এবং এই যে এটা আমরা লক্ষ্য করলে দেখব যে আমরা যে প্লেট ক্যাপাসিটরটা নিয়েছিলাম এবং সেখানে যে আমরা আলাদা করে একটা ব্যাটারি অ্যাড করেছিলাম এবং ব্যাটারি অ্যাড করার ফলে এই প্লেটের মধ্যে যে চার্জগুলো এসে জমা হচ্ছিল, চার্জের যে ঘনত্ব, সেই চার্জ ঘনত্বের কারণে যে সৃষ্ট বৈদ্যুতিক ক্ষেত্রটা আমরা দেখতে পাই বাহ্যিকভাবে যখন আমরা তড়িৎ ক্ষেত্র দেখি সেটা হচ্ছে E1 ভেক্টর। তো E1 ভেক্টরকে আমরা এভাবে ডিফাইন করতে পারি E1 ভেক্টর ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এই সিগমা কি? এই সিগমা হচ্ছে এই প্লেট ক্যাপাসিটরের মধ্যে যে চার্জের ঘনত্বটা রয়েছে সেই ঘনত্বটাকে নির্দেশ করে। তো আমরা সেম কথাটাই লিখছি যে E1 হলো সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের প্লেটগুলোর উপর চার্জ ঘনত্বের কারণে সৃষ্ট বৈদ্যুতিক ক্ষেত্র এবং এটিকে প্রকাশ করা হয় E1 ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এই সিগমা হচ্ছে সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের প্লেটগুলোর উপর চার্জ ঘনত্ব আর E2 হচ্ছে E1 এর
বিপরীত অপোজিট ডিরেকশানে কাজ করে। আর E2 হলো ডাইইলেকট্রিক ফলকের দুই পাশে ইনডিউসড চার্জ ঘনত্বের কারণে সৃষ্ট বৈদ্যুতিক ক্ষেত্র। তো এই যে এটার ভিতরে কিন্তু আমরা কোনো চার্জ দেই না, এটা ইনডিউসড হয়েছে, মানে হচ্ছে যখন আমরা এই বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রদান করি তখন এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এখানে আরও চার্জ এসে জমা হয়, অর্থাৎ এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে তার বিপরীত দিকে আরও একটা নতুন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তো এই ইনডিউসড চার্জের যে ঘনত্ব, সেই ঘনত্বটাকে বলা হয় হচ্ছে সিগমা পি দ্বারা আমরা এখানে প্রকাশ করেছি। তাহলে E2 = মাইনাস সিগমা পি ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এখানে সিগমা পি দ্বারা কি বোঝায়? সিগমা পি হচ্ছে ইনডিউসড হওয়া চার্জের ঘনত্ব প্রকাশ করে। আর এখানে মাইনাস চিহ্ন কেন দিলাম? কারণ হচ্ছে E1 ভেক্টর এবং E2 ভেক্টর একে অপরের অপোজিট, এজন্য। তো এবার আমরা E3 বের করব। এই E3টা হচ্ছে একটু ম্যাথমেটিক্যালি কনসেপ্ট রয়েছে, তো এই E3টা বোঝার জন্য আমাদেরকে আলাদাভাবে একটু বুঝে নিতে হবে। এখন E3 নির্ণয়ের জন্য যে মেথড রয়েছে সেটা আমাদেরকে সর্বপ্রথম বলেন সায়েন্টিস্ট লরেঞ্জ। এই জন্য E3কে লরেঞ্জ ফিল্ডও বলা হয়। আর এই যে স্পেয়ারটা আমরা কল্পিত স্পেয়ার ধরে নিয়েছিলাম, এই স্পেয়ারটাকে বলা হয় লরেঞ্জ স্পেয়ার। এবার এই স্পেয়ারটা বিশ্লেষণের জন্য আমরা এই স্পেয়ারটাকে আলাদা একটা জায়গায় লিখব এবং সেখান থেকে আমরা E3টা নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে আমরা এই যে অংশটুকু থেকে আমরা এই স্পেয়ারটা আলাদা করে এখানে লিখব। তো প্রথমে এই স্ফেরিক্যাল ক্যাভিটি এর সারফেসের উপর একটা স্মল এরিয়া কনসিডার করব। তো স্মল এরিয়া কনসিডার করার জন্য আমাদেরকে প্রথমে একটা হরিজন্টাল অ্যাক্সিস বিবেচনা করে নিতে হবে। এই যে এটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস এবং এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা একটা কোণ অঙ্কন করব, সেটা হচ্ছে থিটা কোণ। এটা হচ্ছে আমাদের থিটা কোণ। তো এখানে আমরা একটা স্মল এরিয়া বিবেচনা করে নিব। তো সেই স্মল এরিয়া হচ্ছে থিটা এবং ডি থিটার মধ্যবর্তী কোনো একটা জায়গায়। তো ধরে নিলাম এটা হচ্ছে ডি থিটা এবং থিটা ও থিটা প্লাস ডি থিটার মধ্যে একটা স্মল এরিয়া হচ্ছে এটা, যাকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করে নেব। এটা হচ্ছে স্মল সারফেস ডিএস এবং এখানে যে এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে ডিএস এরিয়া। তো এই স্মল এরিয়া ডিএস এর উপর যে চার্জ রয়েছে তা হচ্ছে ডিকিউ পরিমাণ চার্জ। আর এই ডিকিউ পরিমাণ চার্জের কারেন্ট যা ডিএস এর মধ্যে প্রেজেন্ট, তার ফলে অ্যাটম এর উপর কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। তো স্মল চার্জ ডিকিউ এর কারেন্ট যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বা ইন্টেন্সিটি হবে সেটা হবে হচ্ছে DE3। তো এই DE3কে আমরা এভাবে লিখতে পারি। আমরা জানি যে এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কিউ ডিভাইডেড বাই 4πε0 r² বা 1/4πε0 Q/r²। ε0 হচ্ছে মুক্ত স্থানের পারমিটিভিটি, আর হচ্ছে চার্জ কিউ থেকে বিন্দু এ পর্যন্ত দূরত্ব। আর এখানে আমরা যেহেতু একটা ছোট ক্ষেত্র নিয়েছি ডিএস ক্ষেত্র, এবং এর জন্য এই আরটা হবে এই ডিএস ক্ষেত্র থেকে এ পর্যন্ত দূরত্ব। তো এটাকে আমরা আর হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এখান থেকে আমরা DE3 লিখতে পারবো 1/4πε0। এই কিউ এর পরিবর্তে শুধুমাত্র স্মল চার্জ ডিকিউ ধরে নিব। তাহলে 1/4πε0 ডিকিউ ডিভাইডেড বাই r²। তো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই অংশটুকু থেকে এটা স্ট্রিক ডিভাইড করতে হবে। তো আমরা এখানে একটা ডিভাইড করে নিব। আবার সেমভাবে এখান থেকেও আমাদেরকে এটা ডিভাইড করে নিতে হবে সমান্তরালে, যে এই অংশটুকুকে আমরা একটু আলাদা লিখব, এই অংশটুকু। তাহলে এটা হচ্ছে মূলত কিভাবে দেখায়, পুরোটা অংশ কিভাবে আমরা লিখতে পারি। এখানে আমরা যদি এভাবে দিই, তাহলে এই অংশটুকুকে আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে ডিএস অংশ। এই যে ডিএস অংশ হচ্ছে এই অংশটুকু। তো এটাকে আমরা একটু সোজাভাবে আঁকবো, আমি যেহেতু হাতে অঙ্কন করেছি তো এই জন্য একটু আঁকাবাঁকা হয়েছে। তো এখানে মূলত আমরা এই যে এই পোর্শনটুকুকে আলাদা এখানে বের করে নিয়ে আসছি, এটার ভিতর থেকে এখানে বের করে নিয়ে আসছি। তো এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা হবে সেটা হবে ঠিক এরকম। এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড DE3 এর ডিরেকশন। তো এর আমরা দুইটা ডিরেকশন দেখতে পারবো। একটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশন, যেটা হচ্ছে DE3 cos থিটা, এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে DE3 sin থিটা উপরের দিকে। তো আমরা এটাকে যদি আরেকটু এখানে লিখতাম তাহলে বেশি সুবিধা হতো, না তো সব একরকম হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আরেকবার আঁকি চিত্রটা। তো চিত্রটা দেখতে ঠিক এরকম।
তো এই অংশটুকু হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যাক্সিস, যেটার মান হচ্ছে DE3 cos থিটা, এবং এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, যেটার মান হচ্ছে DE3 sin থিটা। আর এই অংশটুকু হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, স্মল ইলেকট্রিক ফিল্ড DE3 এর দিক। তো এখানে আমরা একটু নামকরণ করে নিই। এটা হচ্ছে কিউ, এস, আর এটা হচ্ছে আর। তো এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর। এই অংশটুকুকে আমরা এখানে বাইরে বের করে নিয়ে আসছি। আর এই যে এ পয়েন্ট হচ্ছে এই যে এখানে, অর্থাৎ পরমাণুটা ছিল না, আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে এটা। তো এবার আমরা খেয়াল করলে দেখব যে নিচের দিকে যে তড়িতের যে দিক সেটা হচ্ছে এরকম, তড়িৎ ক্ষেত্রের দিক DE3 এর দিক হচ্ছে এরকম হবে। DE3 এরও দুইটা অ্যাক্সিস আমরা দেখতে পাবো, একটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস যেটা হচ্ছে DE3 cos থিটা, এবং আরেকটা দিক দেখতে পাবো সেটা হচ্ছে DE3 sin থিটা। আমরা খেয়াল করলে দেখব যে DE3 sin থিটা উপরের দিকে এবং এটা হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এরা পরস্পর অপোজিট ডিরেকশানে রয়েছে। এজন্য DE3 sin থিটা এবং DE3 sin থিটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে, যার ফলে মূলত থাকবে হচ্ছে এই যে এটার দিক এবং এটার দিক সেম ডিরেকশান। তো DE3 cos থিটাটা অবশিষ্ট থাকবে। এবং এখানে তো আমরা স্মল একটা এরিয়া নিয়েছি এবং স্মল এরিয়ার মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড DE3 এটা বের করেছে, এবং সমগ্র ইলেকট্রিক ফিল্ড যদি আমরা বের করতে চাই তো সেখানে আমরা দেখব যে DE3 বা সাইন থিটার যে অংশটুকু সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু কস থিটার অংশটুকু থাকবে। অর্থাৎ আমরা সবগুলো কোসাইন কম্পোনেন্টগুলো অ্যাড করে নিব। এক্ষেত্রে আমাদের যে সূত্রটা ছিল যে DE3 = DQ / 4πε0r², এর সাথে আমরা অবশ্যই কস থিটা লিখব। তো এখানে আমরা যে সূত্রটা লিখেছিলাম আবার এখানে লিখি, যেহেতু আমরা এখানে খুব এলোমেলো করে ফেলছি। তো 1/4πε0 DQ / r², তাহলে এই সাইন থিটার যে কম্পোনেন্টগুলো সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তো থাকবে শুধু কস থিটার অংশটুকু। তো এই যে সূত্রটা আমি প্রথমে লিখছিলাম এটার সাথে কস থিটা অ্যাড করে দিতে হবে। তো এখানে আমরা যদি দেখি যে আমরা জানি যে পোলারাইজেশন যে ঘটতেছে এখানে, তো এর দিক কি হবে? পোলারাইজেশন দিক হবে পজিটিভ টু নেগেটিভ দিকে, অর্থাৎ E3 এর দিক হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটা তো আমরা প্রথমেই পড়ছি। তো এবার পোলারাইজেশনকে PN দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে PN এর দিক হবে এই যে DS সারফেসটার মধ্যে PN এর যে লম্ব দিক সেটা হবে এরকম PN, অর্থাৎ পোলারাইজেশনের যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা সেটা DS এর উপর হবে, তার নাম হবে হচ্ছে PN, এবং এর দুইটা কম্পোনেন্ট হবে। তো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যা হবে P এর কোসাইন কম্পোনেন্ট, তো এই কোসাইন কম্পোনেন্টকে আমরা লিখতে পারি PN = হচ্ছে P cos থিটা। তো এই অংশটুকুকে আমরা এভাবে লিখতে পারি DQ / DS। কেন এটা এভাবে লিখতে পারি? কারণ আমরা যে পোলারাইজেশন রয়েছে, তো পোলারাইজেশনের বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে চার্জ ডিভাইডেড বাই এরিয়া। তো এখানে আমরা চার্জ ডিভাইডেড বাই যদি এরিয়া দেই তখন আমরা পোলারাইজেশন পাই। তো যেহেতু আমরা এই যে P cos থিটা এটা হচ্ছে পোলারাইজেশন অংশ, তো P cos থিটা সমান আমরা DQ / DS লিখতে পারি। তাহলে শুধু DQ = কি হবে? DQ = হবে DS, এটার সাথে গুণ হবে, তাহলে DSP P cos থিটা বা P cos থিটা DS। তো এবার আমরা আমাদের প্রশ্নের আনসারে চলে যাই। তো এখানে আমরা লরেন্জ ক্ষেত্র E3 বের করতেছিলাম। তো এখানে চিত্রটা আমার একটু ভুল হয়েছিল, তো এখানে আমরা চিত্রটা এঁকে নিয়েছি, দুইটা আমরা এখানে আঁকছিলাম। তো সেম দুইটা চিত্র এখানে এঁকে নিব। তো লরেন্জ কল্পিত গহ্বরের পৃষ্ঠে পোলারিত চার্জের দরুন তড়িৎ ক্ষেত্র E2 গণনা করেন, এই জন্য একে বলা হয় লরেন্জ ক্ষেত্র। তো এখানে আমরা কি লিখছিলাম, এই যে এই চিত্রের মধ্যে যে ধরি পৃষ্ঠের উপর থিটা এবং থিটা প্লাস ডি থিটা এর মধ্যে একটি ছোট এলাকা DS এলাকা আমরা নির্বাচন করেছি, যেমন যেটা আমরা দেখতেছি। তো এই DS এলাকার উপর চার্জ DQ থাকলে, এই যে এই DS এলাকার মধ্যে যদি চার্জ DQ থাকে এবং চার্জ DQ দ্বারা বিন্দু এতে সৃষ্ট যে তড়িৎ ক্ষেত্র বা বৈদ্যুতিক ক্ষেত্রে যে তীব্রতাটা হবে সেটা হচ্ছে DE3, এবং DE3 এর পরিমাণ হবে 1/4πε0 DQ / r²। তো এটাকে আমরা 3 নং সমীকরণ ধরেছিলাম। তো এখানে আমরা 4 নং সমীকরণ ধরবো। তো এবার পোলারাইজেশন PN কি হবে? PN = P cos থিটা হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে তার লম্ব দিক বরাবর কাজ করবে। তো এখানে আমরা লিখে নিব যে পোলারাইজেশন
পি এন ইজ ইকুয়াল টু হচ্ছে পি কস থিটা, আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই ডিএস, চার্জ ডিভাইডেড বাই এরিয়া। তারপর ডি কিউটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, ডি কিউ ইজ ইকুয়াল টু হবে ডিএস, আর এটা যদি গুণ করি তাহলে হবে পি কস থিটা ডিএস। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দেব। এই ডি কিউ এর মান আমরা 4 নং সমীকরণে বসাবো, এই যে এখানে বসাবো। তো ডি কিউ এর মান 4 নং সমীকরণে বসাই, তাহলে পাবো DE3 ইজ ইকুয়াল টু, তো 4 নং সমীকরণটা ছিল 1/4 পাই এপসাইলন নট, এটা তো কোনো পরিবর্তন হবে না, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। আর এখানে ছিল হচ্ছে ডি কিউ বাই আর স্কোয়ার, সরি এখানে একটা কস থিটা আমরা বলছিলাম যে এখানে কস থিটা অ্যাড করতে হবে, তো এখানে আমি করি নাই, তো করে নিতে হবে, কারণ সবগুলো কস থিটা আমরা অ্যাড করে নিব, সাইন থিটাগুলো কাটা যাবে, একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। তো এখানে একটা কস থিটা থাকবে DE3, আবার এখানেও আমরা একটা কস থিটা দেখতে পাচ্ছি ডি কিউ এর পরিবর্তে, তাহলে কস থিটা মিলে হবে কস স্কোয়ার থিটা, আর উপরে থাকবে হচ্ছে পি থাকবে, আর থাকবে হচ্ছে ডিএস, আর নিচে থাকবে আর স্কোয়ার। তো সবটা একসাথেই লিখে নিই, আর স্কোয়ার। শুধুমাত্র আমরা কি করলাম যে ডি কিউ এর মানটা, এই যে ডি কিউ এর মানটা এখানে বসায় দিলাম, 4 নং সমীকরণে বসায় দিলাম, তখন এটা পাওয়া যাবে। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। তো এই পর্যায়ে আমরা ডিএস ক্ষেত্র অর্থাৎ এরিয়ার মানটা বের করব, এবং এরিয়ার মানটা বের করে এডিএস এর জায়গায় বসায় দিব, তাহলে আমরা DE3 এর মান পাবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি চিত্রটা খেয়াল করি, তো চিত্রের ক্ষেত্রে ডিএস যে ক্ষেত্রটা রয়েছে সেখানে আর থেকে এস পর্যন্ত এই অংশটুকুই তো ডিএস ছিল, এবং এই ডিএস এর ক্ষেত্রটা আমরা বের করতে চাইলে এই অংশটুকুকে আমাদের আলাদা করে একটু লিখতে হবে। তো আমরা কি করব, এই যে যে অ্যাটমটা ছিল এই অ্যাটম থেকে এস পর্যন্ত দূরত্ব, এই অংশটুকুকে আমরা আলাদা করে লিখলাম এখানে এ থেকে এস পর্যন্ত, এবং এখানে এ কিউ, এই যে এ কিউ এই আর এস এই অংশটুকুর ক্ষেত্রটা হচ্ছে ডিএস পরিমাণ, তো এই ডিএসটাই মূলত ফাইন্ড করব। তো যে ব্যাসার্ধটা ছিল এ থেকে এস পর্যন্ত সেটা হচ্ছে ব্যাসার্ধ আর এদের মধ্যবর্তী যে কোণটা এখানে এটা হচ্ছে থিটা, এবং স্মল যে ডিএস এর জন্য ডি থিটা, তো আমাদের শুধুমাত্র এই থিটাটা প্রয়োজন হবে, তো এখানে আমরা থিটা অংশটুকু লিখে নিলাম। তো এই যে ডিএসটা এটা আসলে কিসের এরিয়া, এই যে শেডেড অংশটুকু আছে এটার এরিয়া। তো এই শেডেড রিংয়ের যে এরিয়াটা এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যে কোনো রিংয়ের ক্ষেত্রে আমরা যদি এর এরিয়া বের করি, তো এরিয়া ইজ ইকুয়াল টু হবে পরিধি ইন্টু পুরুত্ব। তো এই রিংয়ের ক্ষেত্রে যে পরিধিটা পাই সেটা হচ্ছে 2 পাই ইন্টু রেডিয়াস। এখানে কিউ থেকে এস পর্যন্ত যে দূরত্ব এটাই হচ্ছে রেডিয়াস। তো এই কিউএস এর মানটা যদি বের করতে পারি এবং এখানে মান বসাই দিতে পারি এবং পুরুত্বের মানটা বের করতে পারি, তখন আমরা এই এরিয়াটার মানটা পাবো। এরিয়া মানে হচ্ছে ডিএস এর মানটা পাবো। তো এই রিংটার যে রেডিয়াস এটা হচ্ছে কিউএস। তো আমি এই অংশটুকু শুধুমাত্র একটু আলাদা করে লিখবো, এই যে এস, এ এবং কিউ, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা শুধু আলাদা করে লিখবো, তাহলে ত্রিভুজটা দাঁড়াবে এরকম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এস এবং এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে থিটা। তাহলে এই যে কিউএস এই অংশটুকুই তো কে, এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা যদি আমরা কিউএস এর মানটা এখান থেকে বের করতে পারি, তো এখানে মান বসায় দিলেই হবে। তো আমরা যদি এখানে সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে সাইনের ফর্মুলা সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব ভাই অতিভুজ। তো লম্ব কি কিউএস এবং অতিভুজ হচ্ছে এএস। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ এস ডিভাইডেড বাই এস, লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে লম্ব, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ। তো এবার আমরা কিউএস এর মানটা যদি বের করি, কিউএস সমান হচ্ছে এএস সাইন থিটা। আমরা লক্ষ্য করলে দেখব যে এএস এর যে দূরত্বটা সেটা হচ্ছে আর দূরত্ব, তাহলে এটাকে আমরা আর দিব। তাহলে এ এস সাইন থিটা, এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি আর সাইন থিটা। তাহলে এই রিংটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর সাইন থিটা, তাহলে এখানে আমরা আর সাইন থিটা লিখে দেব 2 পাই আর সাইন থিটা। এবার আমরা পুরুত্ব বের করব। পুরুত্ব মানে কি, এই যে এই অংশটুকু কতটুকু থিকনেস বা কতটুকু মোটা সেটাই হচ্ছে তার পুরুত্ব। তাহলে পুরুত্বটা কি আর এস পরিমাণ পুরুত্ব। তো এই আর এসটা যদি বের করতে পারি তাহলে এর পুরুত্ব আমরা বের করে ফেলতে পারবো। এবার লক্ষ্য করলে দেখা যাবে আমরা যখন এই চিত্রটা খেয়াল করব তাহলে এ থেকে আর পর্যন্ত যে দূরত্বটা সেটাও আমরা একটু সংযোগ করে দিই।
তো এই সংযোগ করলে এই অংশটুকু হচ্ছে ডি থিটা। তো এক্ষেত্রে আর এস এর মান যদি বের করতে চাই তাহলে পোর্শন এ এস আর এই অংশটুকুকে একটু আলাদা লিখতে হবে। তা আমি এখানে লিখি এই অংশটুকুকে, তাহলে এটা হবে এরকম, এটা হচ্ছে ডি থিটা, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, আর এখান থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে আর দূরত্ব, আবার এখান থেকে যে এস পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে আর দূরত্ব। এবার এই আর এস এর মানটা বা বৃত্তচাপের অংশটুকুর মান কত হবে? আর এস আমরা জানি যে আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে যে কোণটা রয়েছে সেই কোণ এবং ব্যাসার্ধ, অর্থাৎ ডি থিটা ইন্টু আর। এটাই হচ্ছে আমরা বৃত্তচাপের ক্ষেত্রে দেখতে পাই যে এটার কোণ এবং ব্যাসার্ধ গুণ করলেই এই অংশটুকু পাওয়া যায়। তাহলে আর এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ডি থিটা। তো এখানে আমরা লিখে দিই আর ডি থিটা। তো ফাইনালি আমরা এই ডিএস এর মানটা পেলাম হচ্ছে 2π আর। তো এখানে আর একটা, এখানে আরেকটা, তাহলে আর স্কোয়ার, 2π আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। তো ডিএস ইজ ইকুয়াল টু 2π আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। তো আমরা সরাসরি এখানে ডিএস সমান আমরা লিখে দেব যে 2π আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা এবং এখানে মান বসাবো। তো এখন ডিএস ইজ ইকুয়াল টু 2π আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। তাহলে 6 নং হবে। আমরা চাইলে এই অংশটুকু দেখায়ও দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্নটা একটু বড় হবে, এজন্য আমরা কি করলাম আলাদা আমি বুঝাই দিলাম। তো এখানে আমরা শুধু উত্তরটা লিখব। তাহলে 6 নং হবে DE3 ইজ ইকুয়াল টু পি কস স্কোয়ার থিটা, আর ডিএস এর পরিবর্তে লিখব 2π আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই 4π এপসিলন নট আর স্কোয়ার। এবার এখানে আমরা কাটাকাটি করব, পাই পাই কাটা যাবে, 2 থাকবে এখানে, আর স্কোয়ার কাটা যাবে, তো থাকবে হচ্ছে পি কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। তো আমরা এখান থেকে DE3 এর মানটা পেয়ে গেলাম। DE3 মানে কি ছিল? DE3 মানে ছিল স্মল যে এরিয়াটা, স্মল এরিয়ার মধ্যে এই অ্যাটম এর উপর কতটুকু ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ হচ্ছে সেটাই নির্ধারণ করে DE3। এবার আমরা এই যে সম্পূর্ণ স্পেরিক্যাল ক্যাভিটিটা রয়েছে, ক্যাভিটির কারেন্টের ফলে কতটুকু ইলেকট্রিক ফিল্ড অ্যাটম এর উপর কাজ করবে সেটাই ফাইন্ড করব। এর জন্য আমাদের কি কাজ করতে হবে? এই যে DE3কে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি ইন্টিগ্রেশন মানে হচ্ছে কোনো একটা অংশকে অ্যাড করতে করতে সম্পূর্ণ অংশের মান বা ক্ষেত্রফল বের করে ফেলে। তো আমরা ক্ষুদ্র একটা অংশ DE3 বের করলাম, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই সমগ্র অংশটুকু আমরা পেয়ে যাব। তো আমরা ইন্টিগ্রেট করব, তো উভয় পাশে ইন্টিগ্রেট করে পাই। তো DE3কে ইন্টিগ্রেট করলে হবে ইন্টিগ্রেশন DE3 সমান পি বাই 2 এপসিলন নট, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো 2 এপসিলন নট। তো ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা। তো এবার আমরা ধরি কস থিটা সমান এক্স। তো কস থিটা সমান এক্স যদি ধরি তো উভয় পক্ষে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তো আমরা পরবর্তীতে মাইনাসটা ওই সাইডে নিয়ে গেছি, তো আমরা এই সূত্র থেকে পাই মাইনাস সাইন থিটা। হ্যাঁ, তাহলে আমি পরে এই মাইনাসটা দিয়ে এখানে মাইনাসটা দিয়ে দিই। তো মাইনাস সাইন থিটা কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি? থিটার সাপেক্ষে। আমরা এখানে এই অংশটুকুকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এবং এই অংশটুকুকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো যেহেতু দুই দিকে দুই মান দ্বারা আমরা ডিফারেন্সিয়েট করতেছি, এই জন্য আমাদেরকে উল্লেখ করে দিতে হবে যে এখানে থিটার সাপেক্ষে করা হয়েছে, এই জন্য ডি থিটা দিতে হবে, এবং এখানে এক্সের সাপেক্ষে করা হয়েছে এই জন্য ডিএক্স দিতে হবে। তো এখানে যখন আমরা থিটার সাপেক্ষে করব, কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে মাইনাস সাইন থিটা, এবং কার সাপেক্ষে করতেছি? থিটার সাপেক্ষে, এই জন্য এটা ডি থিটা। আবার এক্সের সাপেক্ষে এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আনসার আসে 1, কার সাপেক্ষে করতেছি? ডিএক্স এর সাপেক্ষে। পরবর্তীতে এই মাইনাস উভয় পক্ষে মাইনাস গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এখানে একটা মাইনাস হয়। তারপর যেহেতু আমরা এই থিটাকে এক্সে কনভার্ট করে দিচ্ছি, সেজন্য আমাদের যে লিমিট আছে সেই লিমিটটাও চেঞ্জ হবে। তো এখানে
0 থেকে পাই পর্যন্ত লিমিট কিভাবে আসলো, এই যে চিত্রটা আমরা খেয়াল করি, তো এই চিত্রটা যদি দেখি তাহলে এই এ থেকে এই অংশটুকু পর্যন্ত দূরত্ব, এই অংশটুকু হচ্ছে 0 পর্যন্ত লিমিট, এবং এটা সর্বোচ্চ ঘুরতে পারে। এই যে এস, এই অংশটুকু ঘুরে ঘুরে এস পর্যন্ত আসছে, আবার এখানে যাবে সর্বোচ্চ পাই পর্যন্ত ঘুরতে পারে। অর্থাৎ সর্বোচ্চ লিমিট হচ্ছে পাই এবং সর্বনিম্ন লিমিট হচ্ছে 0। তো এখানে আমরা 0 থেকে পাই পর্যন্ত এই জন্য লিমিটটা দিয়েছি। তো যেহেতু আমরা থিটা থেকে এক্সে কনভার্ট করেছি, তো থিটা থেকে এক্সে কনভার্ট করার ফলে এই লিমিটটাও চেঞ্জ হবে। তো যখন আমরা এক্সের মান থিটার মান 0 দিব, তখন এক্সের মান পাওয়া যাবে 1। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এবং যখন আমরা থিটার মান পাই দিব, কারণ সর্বোচ্চ হচ্ছে পাই এবং সর্বনিম্ন 0, তো প্রথমে 0 দিব, তখন আমরা থিটার এক্সের মান পাবো 1, এবং যখন আমরা পাই দিব তখন এক্সের মান পাবো হচ্ছে -1। আমরা জানি cos পাই সমান -1। তো আশা করি এটুকু বুঝতে পারছি। তো এবার আমরা E3 সমান কি লিখতে পারি? E3 সমান লিখতে পারি হচ্ছে লিমিটটা চেঞ্জ হবে, 1 থেকে -1 হবে। অর্থাৎ যখন 0 ছিল তখন আমরা 1 লিখছি, তো 0-র জায়গায় 1 লিখতে হবে এবং পায়ের জায়গায় -1 লিখতে হবে। এবার cos থিটা, তো এখানে cos স্কোয়ার থিটা আছে, তো আমরা এই cos স্কোয়ার থিটাকে এক্সে কনভার্ট করলে cos থিটা সমান x হলে cos স্কোয়ার থিটা সমান x স্কোয়ার হবে। এই জন্য আমরা এখানে x স্কোয়ার দিছি। আর sin থিটা d থিটা সমান কত, এই যে এখানে আমরা বের করে রাখছি, sin থিটা d থিটা সমান হচ্ছে -dx। তো এই যে -dxটা আমরা এখানে লিখে নিলাম। এবার আমরা পরবর্তী অংশটুকু করি, p/2 এপসিলন নট x, এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে x স্কোয়ার dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব, অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং সম্পূর্ণ পাওয়ারটা নিচে বসবে, তাহলে হবে x কিউব / 3, এবং লিমিট হচ্ছে 1 থেকে -1 পর্যন্ত। তো এবার আমাদের কাজ কি, এই যে x এর জায়গায় একবার আমরা হায়ার লিমিট বসাবো এবং একবার লোয়ার লিমিট বসাবো। এক্ষেত্রে 1/3 এর তো কোনো কাজ নাই, তো 1/3টাকে আমরা বাইরে রাখতে পারবো। তো 1/3 সমান কি হবে, 3 দুগুণে 6, তো আমরা এখানে সরাসরি 6 দিতে পারি। তো এখন আমরা এই x এর পরিবর্তে হায়ার লিমিট বসালে হবে -1 এর উপরে কিউ মানে হচ্ছে -1ই হবে। তারপর হচ্ছে সূত্রের মাইনাস, এবার আমরা লোয়ার লিমিট বসাবো 1, তাহলে 1 হবে। তো এই -1 মিলে হবে -2। তো উপরে 2 এবং নিচে 6, তো কাটাকাটি যাবে, আর মাইনাস, যেহেতু মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে E3 এর মানটা কত পাওয়া যাবে, p/3 এপসিলন নট। কারণ হচ্ছে এখানে -2 থাকবে এবং এই মাইনাস কাটা যাবে, প্লাস হয়ে যাবে, 2 নিচের সাথে কাটাকাটি করলে 3 থাকবে, 3 এপসিলন নট, আর উপরে থাকবে p। তাহলে E3 = p/3 এপসিলন নট। এবার আমরা E4 বের করব। আমরা আসলে কি বের করতেছিলাম, এখানে আমরা খেয়াল করলে দেখব যে E1, E2, E3 এবং এই E3টা হচ্ছে লরেঞ্জ ক্ষেত্র। তো এই লরেঞ্জ ক্ষেত্রের ক্ষেত্রে একটু গাণিতিক সমাধান করতে হয়, তো আমরা এখানে গাণিতিক সমাধানটা করে নিলাম, এবং E4 এর ক্ষেত্রে তেমন গাণিতিক সমাধান নাই। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে এই যে স্পেয়ারটা ছিল, এটা ইমাজিনারি স্পেয়ার ছিল। তো এই ইমাজিনারি স্ফেরিক্যাল ক্যাভিটি এর ভিতরে যতগুলো অ্যাটমিক ডাইপোল হবে, তার কারেন্টের ফলে অ্যাটম এ এর উপর যতটুকু ইলেকট্রিক ফিল্ড হবে, ওটাকে আমরা নাম দিব হচ্ছে E4। আমরা যে ডাইইলেকট্রিক স্ল্যাবটা নিয়েছি, ওই স্ল্যাবটা কিউবিক্যাল স্ট্রাকচার হলে বা সিমেট্রিক্যাল স্ট্রাকচার হলে স্ফেরিক্যাল ক্যাভিটি এর ভিতরে যে ডাইপোল আছে, এর ফলে যে ইলেকট্রিক ফিল্ড হবে, এই ইলেকট্রিক ফিল্ডগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে, যার ফলে আমরা এই E4 এর মানটা পাবো আলটিমেটলি 0, অর্থাৎ এই E4 0 হয়ে যাবে ইন কেস অফ কিউবিক্যাল স্ট্রাকচার ডিউ টু সিমেট্রি। তাহলে আমরা E4 কি লিখতে পারি, যে এটি কিউবিক গঠনের জন্য কাল্পনিক গোলাকার গহ্বরের ভেতরে উপস্থিত পারমাণবিক ডাইপোলগুলোর কারণে সৃষ্ট ক্ষেত্র E4। তো E4 কি হবে, 0 হয়ে যাবে কখন, যখন এটি সিমেট্রি হবে এবং কিউবিক স্ট্রাকচার হবে। তাহলে E4 = 0 ডিউ টু সিমেট্রি, এখানে লিখে দেব ডিউ টু সিমেট্রি। তো 1 নং সমীকরণে আমরা E1, E2, E3 এবং E4 এর মান বসাবো। 1 নং সমীকরণটা কি ছিল, E লোকাল E1 + E2 + E3 + E4। তো এবার আমাদের কাজ হচ্ছে 2, 3, 7 এবং 8 নং সমীকরণে মান 1 নং সমীকরণে বসানো। তো আমরা খেয়াল করলে দেখব যে 1 নং সমীকরণের যে সিগমা পাই এপসিলন নট, তো এটাকে আমরা রো ধরবো, হ্যাঁ, কারণ রো হচ্ছে চার্জ ঘনত্ব। তো এখানে আমরা রো হিসেবে ধরবো, এখানে আমরা রো পি ধরবো। একটু ঠিক করে নিই, 1 নং সমীকরণটা ছিল এটা, যে E লোকাল E1 + E2 + E3 + E4। তাহলে E1, E2, E3 এবং E4 এর মানগুলো শুধু বসাবো। তাহলে আমরা পাবো হচ্ছে E লোকাল =
E1 এর মান হচ্ছে রো ডিভাইডেড বাই এপসিলন নট মাইনাস রো পি ডিভাইডেড বাই এপসিলন নট। তো এখানে মাইনাস কেন আসলো, কারণ E2 এর মান হচ্ছে মাইনাস রো পি বাই এপসিলন নট ছিল, তো এখানে সিগমা পি না রো পি দিব। তো E1 বা রো বাই এপসিলন নট এটাকে বলা হয় পোলারাইজিং ফিল্ড, এবং রো পি বাই এপসিলন নট বা E2কে বলা হয় হচ্ছে ডিপোলারাইজিং ফিল্ড, একটা অপরটার বিপরীত, এই জন্য এটাকে ডিপোলারাইজিং ফিল্ড বলা হয়। বিপরীত থাকার কারণে এখানে মাইনাস আসছে। তারপর প্লাস E3 এর মান আমরা কত পাইছি, এই যে এখান থেকে আমরা E3 এর মান পাইছি হচ্ছে P ডিভাইডেড বাই 3 এপসিলন নট। তো P ডিভাইডেড বাই 3 এপসিলন নট। আর E4 এর মান এই যে মাত্র লিখলাম 0। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, এই যে রো বাই এপসিলন নট মাইনাস রো পি বাই এপসিলন নট, এটাকে আমরা ই হিসেবে ধরবো, ই প্লাস পি ডিভাইডেড বাই 3 এপসিলন নট, যেখানে ই ইজ ইকুয়াল টু হচ্ছে, যেখানে ই ইজ ইকুয়াল টু হচ্ছে রো ডিভাইডেড বাই এপসিলন নট মাইনাস রো পি ডিভাইডেড বাই এপসিলন নট। তো 1 বাই এপসিলন নট যদি কমনই থাকবে হচ্ছে রো মাইনাস রো পি। তো এই যে এই দুইটার রেজাল্টেন্ট যে ইলেকট্রিক ফিল্ড আমরা দেখতে পাই, যা আমরা ই দ্বারা ডিনোট করেছি, তো এটা মূলত কোথায় কাজ করে, আর এটাকে বলা হয় এফেক্টিভ ফিল্ড। আর এই এফেক্টিভ ফিল্ড কাজ করে ডাইইলেকট্রিক স্ল্যাবের ভলিউমের ভিতরে। তাহলে ই লোকাল ইজ ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে ই প্লাস পি ডিভাইডেড বাই 3 এপসিলন নট। তো এটাই আমাদের প্রশ্নের আনসার, যে স্থানীয় ক্ষেত্রে রাশিমালা প্রতিপাদন করো। তো স্থানীয় ক্ষেত্রে রাশিমালা হচ্ছে ই লোকাল ইজ ইকুয়াল টু ই প্লাস পি ডিভাইডেড বাই 3 এপসিলন নট। তো এটাকে আমরা 9 নং সমীকরণ দিতে পারি। 9 নং সমীকরণই হলো আমাদের স্থানীয় ক্ষেত্রের জন্য রাশিমালা।